আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শুভেচ্ছা জানাচ্ছি। মাতৃভাষা বাংলার সম্মান রক্ষা করতে যে বীরেরা লড়েছেন, যারা জীবন দিয়েছেন, সেই শহীদ এবং বীর ভাষা সৈনিকদের শ্রদ্ধা জানিয়ে শুরু করছি আজকের RICL TMX স্ট্রেট কাট। সাথে আছে আমি দীপ্তি চৌধুরী। আমার সঙ্গে আজকে একজন বিশেষ অতিথি রয়েছেন, সঙ্গে রয়েছেন আমাদের সকলের শ্রদ্ধেয় মানুষ, বিশিষ্ট শিক্ষাবিদ, লেখক, 21শে পদকপ্রাপ্ত এমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। স্যার শুভেচ্ছা, স্বাগত। ধন্যবাদ। কেমন আছেন স্যার? আছি, মোটামুটি এখনো আছি। ভাষা আন্দোলন আসলে আমাদের ইতিহাসে, আমাদের মুক্তিতে, আজকে এখানে দাঁড়িয়ে থাকাতে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল? ভাষার জন্য এখানে আমাদের তরুণরা সেদিন শহীদ হয়েছিলেন এবং সেখান থেকেই যাত্রা শুরু। এই আন্তর্জাতিক তাৎপর্যটাই হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের বার্তা। সেই তাৎপর্যটা হচ্ছে যে সকল মাতৃভাষারই টিকে থাকার অধিকার আছে, বিকাশের অধিকার আছে এবং সমান অধিকার আছে। যেটা আজকের পৃথিবীতে ঘটছে, যে দুর্বল জনগোষ্ঠীর মাতৃভাষা ক্রমাগত এবং নিয়মিত নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। তো আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের বাণীটাও ওইটাই, যে বাণীটা আমরা এখানে, যার জন্য আমরা এখানে সংগ্রাম করেছি, যে আমাদের ভাষার, মাতৃভাষার মর্যাদা, তার বিকাশ, এটাকে নিশ্চিত করতে হবে। রাষ্ট্র বাধা দিচ্ছিল, রাষ্ট্র এই অধিকার কেড়ে নিতে চাচ্ছিল, কাজেই আমরা অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে দাবি করেছিলাম। যে জাতি ভাষার জন্য জীবন দিল, তারাই তো আসলে এই সময়ে এসে আমাদের ভাষার বিকৃতি বলেন কিংবা বিদেশি ভাষা বা সংস্কৃতির যে আধিপত্য বলেন, সেই জায়গায় বাংলা ভাষা এবং সংস্কৃতি একসময় তার আসল রূপ বা গৌরবের জায়গা থেকে সরে যাবে কিনা, এই ভয়টাও অনেকে পান। আপনি স্যার ব্যাপারটিকে কীভাবে দেখেন? না, ভাষা তো চলে যাবে না, কেননা এই যে বাংলা ভাষা, সেটা তো শুধু যে বাংলাদেশের ভাষীদের ভাষা তা নয়, পশ্চিমবঙ্গের মানুষেরও ভাষা, আসামেরও মানুষের একাংশের ভাষা। কাজেই সারা পৃথিবীতে ধরা যাক এখন প্রায় 30 কোটি মানুষ হবে যারা বাংলাভাষী, এবং বাংলা ভাষার তারা মাতৃভাষা তাদের। কাজেই এই ভাষা চলবে। আর বাংলাদেশের রাষ্ট্রভাষা তো এইটা আছেই, সেটা রইল। কিন্তু যেভাবে এই ভাষা মর্যাদাপূর্ণ বিকশিত হওয়ার প্রয়োজন ছিল, সেটা ঘটেনি। যেমন ধরা যাক শিক্ষার ক্ষেত্রে, মাতৃভাষার মাধ্যমে যে শিক্ষা হয়, সেই শিক্ষা অনেক গভীর হয়, স্থায়ী হয় এবং যথার্থ হয়, এর মধ্যে কৃত্রিমতা থাকে না। শিক্ষাক্ষেত্রে 3টে ধারা এখানে বিদ্যমান। কেউ কেউ ইংরেজি মাধ্যমে পড়তো, মূল ধারাটা ছিল বাংলায়, এবং মাদ্রাসার শিক্ষা আরেকটা ছিল। তো আমরা যে রাষ্ট্রভাষা আন্দোলন করলাম এবং জাতীয়তাবাদী আন্দোলন হিসেবে এটা প্রথমে গড়ে উঠল, সেই জাতীয়তাবাদী আন্দোলনের ভিত্তিটাই ছিল ভাষাভিত্তিক জাতীয়তাবাদ। তো সেজন্য আমাদের স্বপ্ন ছিল যে মাতৃভাষার মাধ্যমে এক ধারার শিক্ষা থাকবে এবং সর্বস্তরে এই শিক্ষা মাতৃভাষার মাধ্যমেই হবে। সেটা হয়নি, বরঞ্চ ওই যে 3 ধারা পরস্পর বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, সেই 3 ধারার বিভাজনটা, বিচ্ছিন্নতাটা আরও গভীর হচ্ছে, আরও বিস্তৃত হচ্ছে। তার কারণ কি? কারণ হচ্ছে যারা রাষ্ট্র ক্ষমতায় এসছে তারা কিন্তু এর জন্য দায়ী। গণতান্ত্রিক রাষ্ট্র হচ্ছে সেই রাষ্ট্র যেখানে সকল মানুষের সমান অধিকার এবং সুযোগ থাকবে, অর্থাৎ সকলেই তাদের মাতৃভাষার মাধ্যমে চর্চা করতে পারবে। তবে এখানে আমাদের যে জাতিসত্তা, ছোট ছোট জাতিসত্তা আছে, তাদেরও মাতৃভাষায় চর্চা করার অধিকার আছে, এবং আদর্শ ব্যবস্থা হবে সেইটে যেখানে প্রাথমিক স্তরে মাতৃভাষার মাধ্যমেই শিক্ষা হবে, তারপরে প্রাথমিকের পরে গিয়ে একজন ছাত্র আরেকটা ভাষা শিখবে, যে ভাষা কর্তৃত্ব করছে সেই ভাষাটা শিখবে। সে এইভাবে সে একটা মাতৃভাষা এবং আরেকটা ভাষা দ্বিভাষিক হয়তো হয়ে যাবে। তো ওই 3 ধারার যে বিকশিত হচ্ছে, আরও গভীর হচ্ছে, তার কারণ হচ্ছে শ্রেণী বিভাজন। তো রাষ্ট্র ক্ষমতায় যারা গেছেন তারা হচ্ছে, যাদেরকে আমরা বুর্জোয়া বলি, তারা
উঠতি বুর্জোয়ারাই ছিলেন ওই আমাদের আন্দোলনের নেতৃত্বে। মূল শক্তি যারা ছিল আন্দোলনের, সারা গণতন্ত্র এবং সমাজতন্ত্র, মানে চূড়ান্তভাবে তারা সমাজতন্ত্রে বিশ্বাস করতেন। এবং সমাজতন্ত্রের কথাটাই হচ্ছে যে সেখানে ব্যক্তি মালিকানার জায়গাতে সামাজিক মালিকানা প্রতিষ্ঠিত হবে। এখন বাংলাদেশ যখন প্রতিষ্ঠিত হলো, তখন এই উঠতি বুর্জোয়ারাই বুর্জোয়া হয়ে গেছে, তারা রাষ্ট্র ক্ষমতা পেয়েছে, এবং তাদের যে উন্নয়ন চিন্তা এবং উন্নয়নের সংযুক্তি, সেটা হচ্ছে বিশ্ব জুড়ে যে পুঁজিবাদ আজকে বিরাজ করছে তার সঙ্গে। এই অভ্যুত্থানের পরে যেটা আরও ধরা পড়ল, আমাদের সম্পদ বিদেশে পাচার হয়ে গেছে, ব্যাংক থেকে গেছে, লুণ্ঠনের মাধ্যমে গেছে, উপার্জনের মাধ্যমে গেছে। এবং এরা কারা করেছে? ওই যে যাদেরকে শাসক বলি, বুর্জোয়া শাসক, তারা দেশের উন্নয়নের চাইতে নিজেদের উন্নয়নের কথা ভাবে এবং তারা এটা পাচার করে। তাহলে ইতিহাসটা কীরকম দেখো, আমি ইতিহাসটা সংক্ষেপে বলি যে এককালে আমাদের এই দেশের সম্পদ দিল্লিতে চলে যেত মোগলদের সময়, কেমন, তারপরে এই সম্পদ চলে যেত লন্ডনে, ধরা যাক ব্রিটিশ আমলে, তারপরে যাওয়া শুরু করলো করাচিতে পাকিস্তান আমলে, এখন যাচ্ছে পৃথিবীর নানান দেশে। তাহলে সম্পদ পাচার কিন্তু চলছে, এবং সেজন্যই বাংলাদেশ এত দরিদ্র। মেহনতি মানুষ সম্পদ তৈরি করে, কিন্তু তারা এই সম্পদ ভোগ করতে পারে না, এই সম্পদ চলে যায় বিদেশে। পাকিস্তানিরা যেটা চেষ্টা করেছিল এবং যার বিরুদ্ধে আমরা ভাষা আন্দোলন শুরু করেছিলাম, তারা পাকিস্তানি, কিন্তু তারা পূর্ববঙ্গকে একটা উপনিবেশ করতে চেয়েছিল। আজকে বাংলাদেশে যেটা প্রতিষ্ঠিত হয়েছে, সেটা তুমি বলতে পারো যে ধনী মানুষদের উপনিবেশ। এর থেকে মুক্তির উপায় কি? এর থেকে মুক্তির উপায় হচ্ছে ওই যে সংগ্রামের আমরা লিপ্ত ছিলাম। আজকে 21শে ফেব্রুয়ারির সংগ্রাম যেটা আমরা স্মরণ করছি, সেই সংগ্রামটা ছিল গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম। অর্থাৎ এখন তাকিয়ে দেখি যে 56% জন লোক ছিল বাংলাভাষী পাকিস্তানে, তাদের সেই গণতান্ত্রিক অধিকার হরণ করা হলো, এবং যত উন্নতি হতে থাকলো তত শ্রেণী বৈষম্য বাড়লো। শতকরা ধরা যাক 80 জন লোক বঞ্চিত হয়েছে, শতকরা 20 জন লোক সমৃদ্ধ হয়েছে। সেই ধারা এখনও আছে। ব্যক্তি মালিকানার জায়গাতে সামাজিক মালিকানা প্রতিষ্ঠার জন্য চেষ্টা করা দরকার। এটা হঠাৎ করে হবে না, কিন্তু ব্যক্তি মালিকানা বিকশিত যত হবে ততই বৈষম্য বাড়বে, ততই এই পাচার বাড়বে। এবং আজকের পৃথিবীতে, সমস্ত পৃথিবী জুড়ে একটা ফ্যাসিবাদের লক্ষণ দেখা যাচ্ছে। ফ্যাসিবাদ আমরা হিটলার মুসলিনির সময় চলে গেছে মনে করেছিলাম, কিন্তু ফ্যাসিবাদ যায় নাই। আজকে ইসরায়েল যে কাজ করছে ফিলিস্তিনেতে, সেইটা ওই ফ্যাসিবাদেরই একটা রূপ। এবং এই ফ্যাসিবাদ হচ্ছে যে এই প্রবল যে শক্তি, সে দুর্বলের ওপর আধিপত্য বিস্তার করবে, আধিপত্য রক্ষা করবে, রক্ষা করার জন্য শোষণ করবে, যুদ্ধ বাঁধাবে, মাদকের উৎপাদন করবে, বিক্রি করবে, অশ্লীলতার ব্যবসা করবে, এবং এই নানানভাবে শোষণ করতে থাকবে। কাজেই পুঁজিবাদী উন্নয়নের ধারাটাকে বিদায় করতে হবে। এটা আমাদের দেশের একার সমস্যা না, এটা সারা পৃথিবীর সমস্যা। পুঁজিবাদ এখন চরম জায়গায় গেছে, ব্যক্তি মালিকানা এখন চরম জায়গায় পৌঁছে গেছে, এবং সারা পৃথিবীতে নির্বাচনের মধ্য দিয়ে আমরা যেটা দেখছি এখন আতঙ্কজনক, সেটা হচ্ছে যে ওই ফ্যাসিবাদী লোকগুলো, ফ্যাসিবাদী সংগঠন যারা করে তারা, এবং ব্যক্তিগতভাবেও ফ্যাসিবাদী, তারাই নির্বাচিত হয়ে আসছে, প্রতিক্রিয়াশীলরাই নির্বাচিত হয়ে আসছে। অন্যরা গণতান্ত্রিক যারা প্রগতিশীল যারা, তারা পিছু হটে যাচ্ছে। সামাজিক বিপ্লব দরকার। রাজনৈতিক বিপ্লব আর সামাজিক বিপ্লব এক নয়। মোগলদের কথা বলছিলাম, তখন থেকে শুরু করে রাষ্ট্র ক্ষমতা কতবার বদল হলো, রাষ্ট্রের নাম বদল হলো, রাষ্ট্রের আকার ছোট হলো, কিন্তু ভেতরে রাষ্ট্রের ওই যে চরিত্র, সেই পুঁজিবাদী উন্নয়নের চরিত্র, সেইটাই অব্যাহত রইল, এবং সেইটাকেই বদল করতে হবে। আমরা সেটা কীভাবে বদল করব? সেটা হচ্ছে যে রাষ্ট্র বিপ্লব না, সামাজিক বিপ্লব। অর্থাৎ সামাজিক বিপ্লব বলতে কী বুঝি? সামাজিক বিপ্লব বলতে বুঝি যে এই শ্রেণী যে ব্যবধান, সেইটা হয়তো শেষ করে দেওয়া যাবে না, কমিয়ে অন্তত আনতে হবে, এবং সকল মানুষের সমান অধিকার এবং সুযোগ
সেইটা প্রতিষ্ঠিত করতে হবে। আর করতে হবে যে ক্ষমতার বিকেন্দ্রীকরণ করতে হবে। আর একটা করে জিনিস করতে হবে যে সর্বস্তরে প্রকৃত জনপ্রতিনিধিদের দায়িত্বশীল কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে হবে। স্যার, আপনি আপনার জীবনে অনেক আন্দোলন দেখেছেন, অনেক সংগ্রাম দেখেছেন এই বাংলাদেশে। 69-এর গণ অভ্যুত্থান, 71-এর মহান মুক্তিযুদ্ধ, তারপরে এসে যদি বলি 90-এর স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলন, এরকম নানা পর্যায়ে স্যার 24-এর অভ্যুত্থানও আপনি দেখলেন জীবনের একেবারে, যদি আমি বলি যে একটা পরিপূর্ণতার জায়গায় এসে। এই অভ্যুত্থানকে কি আপনি ইউনিক কিছু দেখেন স্যার? এখানে কি আলাদা কিছু আছে, নাকি সেই লেগেসি, একই লক্ষ্য বা উদ্দেশ্য পাওয়ার জন্য মানুষের জীবন দেয়া, মানুষের রাজপথে নেমে আসা, নাকি 24 একটুখানি আলাদা? হ্যাঁ, একই ধারার। সেটা হচ্ছে যে ওই যে মুক্তির যে লক্ষ্য, সেইটা আমরা অর্জন করতে পারিনি। আসলে এই ধারাটা, এই যে অভ্যুত্থানটা ঘটলো, এর সূত্রপাতটা কোথায় হলো? সূত্রপাতটা হচ্ছে যে চাকরির ক্ষেত্রে কোটা ব্যবস্থা, তার বিরুদ্ধে একটা আন্দোলন হলো, এবং এই কোটা ব্যবস্থা ছিল বৈষম্যমূলক, এবং সমাজের সর্বত্রই বৈষম্য বিরাজ করছিল। তো এই বৈষম্যমূলক ব্যবস্থার বিরুদ্ধে, চাকরির ক্ষেত্রে বৈষম্যমূলক ব্যবস্থার ক্ষেত্রে ছাত্ররা আন্দোলন করতে থাকলো, এবং সরকার যে নিষ্পেষণ তার করলো সেইটা মানে অভূতপূর্ব। এরকম নিষ্পেষণ আমরা আগে কখনো দেখিনি, যে এত অল্প সময়ে এত এইরকমভাবে মানুষ হত্যা এবং এইভাবে মানুষকে বিকলাঙ্গ করে দেওয়া। 2000-এর কাছাকাছি মানুষকে হত্যা করেছে স্বাধীন দেশে। এটা তো আমাদের দেশের সরকার, তারা মুক্তিযুদ্ধের ঐতিহ্য ধারণ করে বলে তারা গর্ব করত। তো এই যে এই ধারাবাহিকভাবেই ফ্যাসিবাদটাই বিকশিত হচ্ছিল, এবং আমাদের গণতান্ত্রিক ব্যবস্থা আমরা পাইনি, এমনকি সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা সেইটাও পাইনি। কেননা সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা চলার পরে সামরিক শাসন এসে গেছে। সামরিক শাসন যাওয়ার পরে যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনের মধ্য দিয়ে যারা নির্বাচিত হয়েছে তারা গণতান্ত্রিক ব্যবস্থা কায়েম করেনি, এবং তাদেরকে হটিয়ে আবার একটা আধা সামরিক ব্যবস্থা এসেছিল। তারপরে তো যেটা ঘটলো, যে আমরা 15-16 বছর এমন একটা শাসন পেলাম যেটা চরম স্বৈরাচারী এবং চরম রকম ফ্যাসিবাদী। তো এই ওই যে অভ্যুত্থানটা ঘটলো, সেই অভ্যুত্থানটা ছাত্ররা তো করলো, ওই আন্দোলন শুরু করলো। তখন সরকার যে নিষ্পেষণটা করলো, এটার জন্য কিন্তু সরকারই অনেকাংশে দায়ী। যে সরকারি যে নিষ্পেষণ, সেই নিষ্পেষণের কারণে জনগণের সাথে যুক্ত হয়ে গেছে। কেবল সরকারি বিশ্ববিদ্যালয় নয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা, সকল ছাত্রছাত্রী এসছে, সাধারণ মানুষ এসছে কারণ তাদের মধ্যে যে ক্ষোভ ছিল, সেই ক্ষোভটা প্রকাশ করার জন্য তারা অপমানিত হয়েছে। এ দেশের মানুষ এই যে শাসকদের দ্বারা বারবার অপমানিত হয়েছে। চূড়ান্ত রকম অপমান ঘটেছে যে যে পতিত সরকারের আমলে সরকার ছাড় দিচ্ছিল, কোটা সংস্কার করবে বলছিল, কিন্তু উস্কানিমূলক যে বক্তব্যগুলো দিল, যাদেরকে আন্দোলন করছে তাদেরকে যে রাজাকার বলে ফেললো, এবং তারপরে তাদের উপর যে ধরনের প্রথমে পুলিশি, তারপরে বর্ডার গার্ড তাদেরকে লাগালো, তারপরে সেনাবাহিনীকেও দেখা গেল, এই যে অত্যাচারের ক্রমবর্ধমান ব্যবস্থা, সেটাই এই বিস্ফোরণের ঘটনা ঘটিয়ে দিল। এটা অপ্রত্যাশিত ছিল এই অর্থে যে কোনো লক্ষণ দেখা যাচ্ছিল না, কিন্তু অপ্রত্যাশিত নয় এই অর্থে, গভীর অর্থে, যে মানুষের মধ্যে এই ক্ষোভটা ছিল, অপমানের যে জ্বালা সেইটি ছিল, বঞ্চনার যে বেদনা সেইটি ছিল, এবং সেইটে একটা সেটার প্রকাশ তো হতেই হতো কখনো সেটা বিস্ফোরণের আকার ধারণ করেছে। স্যার, আমরা যদি দেখি আমাদের ইতিহাসে, আমাদের মহান মুক্তিযুদ্ধেও ছাত্রদের একটা বড় অংশগ্রহণ এবং নেতৃত্ব ছিল। তারপরে স্যার যে কোনো আন্দোলন যদি বলি, 69-এর গণ অভ্যুত্থান, 90 স্বৈরাচার বিরোধী আন্দোলন, সেখানেও কিন্তু ছাত্ররা পরে আন্দোলন বা অভ্যুত্থানের স্টেক হোল্ডার হিসেবে সেরকমভাবে রাজপথে হয়তো প্রেশার গ্রুপ হিসেবে থাকেনি, বা তারা ক্ষমতায় যায়নি, তারা আবার ক্লাসরুমে ফিরে গেছে, প্রয়োজন হলে আবার এসেছে রাজপথে। স্যার, এবার একটুখানি ব্যতিক্রম, যে ছাত্ররা এখন
অন্তর্বর্তীকালীন সরকারেরও অংশ, আবার তারা একটি রাজনৈতিক দলও গঠন করতে চাচ্ছে। এখন তারা সবচেয়ে বড় প্রেশার গ্রুপও বলা যায়। তাদের প্ল্যাটফর্মটা এখনো আছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিংবা জাতীয় নাগরিক কমিটি। এই ব্যাপারটি কেন ঘটছে বা এটাকে আপনি কিভাবে দেখছেন স্যার? না, এইটা একটা তাদের আকাঙ্ক্ষা, কিন্তু এইটার কী পরিণতি হবে সেটা আমি জানি না, আমি বলতেও পারবো না। কিন্তু আমি মনে করি যে রাজনৈতিক কাজটা অনেক বড় কাজ, এবং সেই কাজটা অতীতে যে ছাত্ররা পারেনি করতে, সেই কারণটা হলো তাদের রাজনৈতিক সংগঠন ছিল না। কিন্তু রাজনৈতিক সংগঠন গড়ে তোলার জন্য যে প্রস্তুতি দরকার, সেই প্রস্তুতিটা আরেক রকম, সেটা অনেক গভীর ব্যাপার। ও বিষয়ে আমি ঠিক কোনো রকম ভবিষ্যৎবাণী করতে পারবো না, কিন্তু আমি বলতে চাইবো যে আমরা একটা গণতান্ত্রিক ব্যবস্থা চাই। অন্তত বুর্জোয়া গণতান্ত্রিক ব্যবস্থাটা যদি প্রতিষ্ঠা করতে পারি তাহলে আমরা আরও সামনের দিকে যাব। কিন্তু আমি এই বিষয়ে জোর দিয়ে বলবো, আগেও বলি, যে শুরুতেও বললাম, যে ব্যক্তি মালিকানা দিয়ে এর সমাধান হবে না। একটা সাময়িক সমাধান হতে পারে, কিন্তু আসল জায়গাটা হচ্ছে সারা পৃথিবীতে আজকে ওই সামাজিক যে বৈপ্লবিক পরিবর্তন, সেইটা আনতে হবে। যেমন আমাদের দেশে সেই যে চিরস্থায়ী বন্দোবস্ত ইংরেজরা করেছিল 1793 খ্রিস্টাব্দে, সেইটাই কিন্তু নানানভাবে প্রায় সকল ক্ষেত্রেই পুনরুৎপাদিত হয়েছে। ওই সম্পর্কটা কি? জমিদার এবং প্রজার সম্পর্ক। তো ওই জমিদার এবং প্রজার সম্পর্কটা মালিক এবং শ্রমিকের সম্পর্ক হিসেবে, কর্তা এবং অধীনস্থ হিসেবে পুনরুৎপাদিত হয়েছে। আমরা যেটা প্রয়োজন পৃথিবীতে, সেটা হচ্ছে মানুষের সঙ্গে মানুষের যে সমান অধিকার প্রতিষ্ঠা, এবং সেই সমান অধিকারটাকেই আমরা প্রকৃত গণতন্ত্র বলবো। সেই গণতন্ত্রের সংগ্রামটাকেই আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। সেইটে কারা করবে, সেই প্রশ্নটা তো আসবে। করবে তারা যারা গণতন্ত্রে এবং চূড়ান্ত অর্থে সমাজতন্ত্রে বিশ্বাস করে, তারাই। স্যার, গণতন্ত্র এবং সমাজতন্ত্র তাহলে এক পথে চলতে পারে প্যারালাল? আসলে সমাজতন্ত্র হচ্ছে গণতন্ত্রেরই একটা সর্বোৎকৃষ্ট প্রকাশ। সমাজতন্ত্রের মূল কথাটা হচ্ছে সামাজিক মালিকানা। কেমন? তো সামাজিক মালিকানা মানেই হচ্ছে যে এই কেউ কোনো একটা গোষ্ঠীর মালিক না, অল্প কিছু লোকের মালিক না, ব্যক্তি এর মালিক না, সকলের মালিক। এবং সকলের মালিকানা মানে হচ্ছে যে সকলেরই অধিকার আছে নিজেকে বিকশিত করার, নিজের সৃষ্টিশীলতাকে। এইটা খুব গুরুত্বপূর্ণ, যে নিজের যে সৃষ্টিশীলতা সেইটাকে প্রকাশ করা, সেইটাকে উন্নত করা। আমাদের যে ব্যবস্থা, সেখানে কিন্তু সৃষ্টিশীলতা আবদ্ধ অবস্থায় আছে। আমাদের শ্রমিকরা বাইরে গিয়ে, অদক্ষ শ্রমিকরা বাইরে গিয়ে যে পরিশ্রম করে, সেই পরিশ্রম অন্য দেশের মানুষরা করতে চায় না বলেই আমরা এত রেমিটেন্স পাই। এবং আমাদের যে পাট চাষ এক সময় হতো, সেটা কেবল ওই ভূমির কারণে বা পানির কারণে হতো না। পাট চাষের জন্য যে অমানবিক পরিশ্রম দরকার, সেইটাই আমাদের কৃষকরা করত। কাজেই ওই শ্রম যারা করছে, তারা মেহনতি মানুষ যারা, তারাই দেশের অর্থনীতিকে টিকিয়ে রেখেছে, চাঙ্গা করেছে, তারাই আন্দোলনে থাকে। আমরা মুক্তিযুদ্ধে যারা প্রাণ হারিয়েছে, 30 লক্ষের কথা আমরা বলি, সেই তাদের অধিকাংশই ছিল কৃষকের সন্তান বা কৃষক। যারা এবারের অভ্যুত্থানে যারা আহত হয়েছে, স্পষ্টভাবে তাদের চিনতে পারি না বা জানতে পারিনি, বা তাদের খোঁজ রাখি না বা খোঁজ রাখতে পারবো না, এরকম আশঙ্কা দেখা দিয়েছে। আপনি একটি কথা বলেছেন যে 71কে ভুলতে পারে বিকৃত এবং উন্মাদ মানুষ। এটা নিয়ে আবার সোশ্যাল মিডিয়াতে তরুণরা বা সবাই অনেক আলোচনা করেছেন, সাপোর্ট করেছেন বেশিরভাগ মানুষ। আপনি কি কোনো আশঙ্কা থেকে স্যার এই কথাটি? না, এটা আমার একটা প্রবন্ধের লেখা, মানে এইটা আমি কোথাও বলি নাই। আচ্ছা, একটা প্রবন্ধে অনেক আগে, সেই ধরা যাক 30 বছর আগে একটা প্রবন্ধের মধ্যে এই কথাটা বলেছি মুক্তিযুদ্ধ সম্বন্ধে। এখনো নিশ্চয়ই একই জায়গায় দাঁড়িয়ে আছেন। আপনার কি মনে হয় স্যার 71 এবং 24কে মুখোমুখি দাঁড় করানোর একটা পায়তারা কোনো এক গোষ্ঠীর মানুষ করছে? থাকবে, মানে 71 যেটা চেয়েছিল সেইটা হচ্ছে যে একটা সামাজিক বিপ্লব। এইটা আমি খুব স্পষ্ট যে 71 মানে পাকিস্তান ভেঙে একটা নতুন রাষ্ট্র গড়ব, ঠিক আছে, কিন্তু সেই রাষ্ট্রের কর্তৃত্ব আবার ওই অল্প কিছু মানুষের হাতে থাকবে। আবার এখানে একটা অভ্যন্তরীণ উপনিবেশ স্থাপিত হবে শাসকদের। সেইটাই আমাদের স্বপ্ন ছিল না। এটা কেবল স্বাধীনতা যুদ্ধ ছিল না, এটা মুক্তির যুদ্ধ ছিল। মুক্তিযুদ্ধ মানে হচ্ছে যে অর্থনৈতিক মুক্তি আসবে, এবং সেই অর্থনৈতিক মুক্তির প্রধান শর্তই হচ্ছে
যে এই যে শ্রেণী বৈষম্য সেইটা কমে আসবে, অন্তত কমে আসবে, এবং সেইটাকে চূড়ান্ত লক্ষ্য হবে যে শ্রেণীতে শ্রেণীতে বিভাজন থাকবে না। সেই স্বপ্ন বাস্তবায়িত হয়নি, বরং আমরা ওই পুঁজিবাদী ধারা যেটা আগে ছিল, যে আমলাতান্ত্রিক ধারা আগে ছিল, সেই পুঁজিবাদী আমলাতান্ত্রিক ধারাতেই রয়ে গেছি, এবং সেই ধারাটাই আরও শক্তিশালী হয়েছে, আরও নৃশংস হয়েছে, এবং সেই জন্যই বারবার 24-এর মতো ঘটনা ঘটতে হয়, অভ্যুত্থানের দরকার হয়, কিন্তু বদল হয় না। তো স্যার এখন কি বদল হওয়ার কোনো লক্ষণ দেখছেন? না, লক্ষণের কথা আমি বলবো না, আমি বলবো আশার কথা। মানে আমি বলবো যে আশা করব যে এই আমাদের সংগ্রামটা সফল হবে, অর্থাৎ মুক্তির সংগ্রামটা সফল হবে, এবং আশা করব যে এই যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থান ওই মুক্তির লক্ষ্যে অগ্রগতিরই একটা পদক্ষেপ, একটা স্তর, যে ধারাবাহিকভাবে যেন এগোয় ওই লক্ষ্যে, যে আমরা একটা নতুন সমাজ গঠন করি। বলা হয় যে জাতীয় ঐক্য খুব দরকার, কিন্তু আন্দোলনের পরেই আমরা দেখেছি যে ঐক্য আন্দোলন বা অভ্যুত্থান হয়েছিল সেটা আর নেই স্যার। এখন এক একজনের এক এক লক্ষ্য, এক এক দলের এক এক পন্থা, সেই সব কিছু মিলিয়ে এক ধরনের বিভাজন বা অস্থিরতা আমরা চারপাশে দেখতে পাই। স্যার ঐক্যটা আসলে কিভাবে সম্ভব? হ্যাঁ, এখন যে ঐক্য চাই, কিসের জন্য ঐক্য চাই, এই প্রশ্নটা তো খুব জরুরি। ঐক্য চাই সমাজটাকে বদলাবার জন্য। নতুন বাংলাদেশ মানে একটা তো ভৌগোলিক বাংলাদেশ না, নতুন বাংলাদেশ মানে হচ্ছে যে এখানেরকার সমাজটা আগের মতো সমাজ থাকবে না, নতুন সমাজ হবে। নতুন সমাজ কি? নতুন সমাজ হচ্ছে বৈষম্যহীন সমাজ। যে বৈষম্যের বিরুদ্ধে এই অভ্যুত্থান হলো, সেই কোটা বৈষম্য, কোটাতেই বৈষম্য, সেই বৈষম্য সমাজের সকল ক্ষেত্রেই আছে। তো ওই বৈষম্যটা দূর করবে যে সমাজে এই বৈষম্য থাকবে না, শ্রেণীতে শ্রেণীতে বৈষম্য থাকবে না, মূল কথাটা ওইটা অর্থনৈতিক, এবং সমাজে আমাদের দারিদ্র থাকবে না, প্রাচুর্য আসবে, এবং সকল মানুষ সুখী হবে, তাদের পারস্পরিক মৈত্রী প্রতিষ্ঠিত হবে। কেননা তখন আর ওই স্বার্থের দ্বন্দ্ব থাকছে না, তখন মালিকানা নিয়ে বিরোধটা থাকছে না। এখন মালিকানার বিরোধ এখন এমন জায়গায় গেছে, আমরা সবাই জানি যে পরিবারের ভেতরে যে সংঘর্ষ ঘটছে, সেই সংঘর্ষ একটা দুঃসহনীয় জায়গায় চলে গেছে। আবার আমরা অন্যদিকে দেখছি যে মানুষ কীভাবে আত্মহত্যা করছে। তো এইগুলো হচ্ছে এই ব্যবস্থারই ফল। এই ব্যবস্থাটাকে বদলাতে হবে। ছাত্রছাত্রীরা এতভাবে ইনভলভ হয়ে গেছেন রাজনীতির যে নানা বাকবিতণ্ডায়, এবং এই যে অভ্যুত্থান, সেটা তো একটা প্রভাবও রয়েছে। স্টুডেন্টরা চোখের সামনে দেখেছে সহপাঠীকে গুলি করা হচ্ছে, তারা জীবনের ঝুঁকি নিয়ে রাস্তায় নেমেছে। তারপরে স্যার ক্লাসে ফিরে যাওয়ার ব্যাপারে অনেকেই আশঙ্কা প্রকাশ করেছেন যে আমাদের ছাত্ররা কবে আবার শিক্ষার্থী হয়ে উঠবে, তারা কখন আবার সেই ক্লাসে মন দেবে। এই জায়গায় স্যার আপনার কি স্টুডেন্টদের উদ্দেশ্যে, নতুন প্রজন্মের উদ্দেশ্যে, ছাত্রদের উদ্দেশ্যে, শিক্ষকদের উদ্দেশ্যে কিছু বলার আছে? শিক্ষার প্রতি শিক্ষার্থীদের আকর্ষণ কমে গেছে। প্রধান কারণ হচ্ছে যে শিক্ষার সঙ্গে জীবিকার এখন আর আগের মতো যোগ নেই। আগের দিনে আমরা জানতাম যে একজন ছাত্র যদি সে MA পাস করে বেরোয়, কোনো না কোনো একটা ব্যবস্থা হবে তার চাকরির। এখন সেই নিশ্চয়তা নেই। কর্মসংস্থান বৃদ্ধি করতে হবে, এবং বিনিয়োগ বৃদ্ধি করে কর্মসংস্থান বৃদ্ধি করতে হবে। এটা একটা গেল সমস্যা। দ্বিতীয় সমস্যা হলো যে শিক্ষাকে যদি আমরা আকর্ষণীয় করতে চাই, তাহলে শিক্ষককে মর্যাদা দিতে হবে, তার বেতন ভাতা বাড়াতে হবে, সামাজিকভাবে তাকে সম্মানজনক স্থানে দিতে হবে, যাতে মেধাবান মানুষরা শিক্ষাক্ষেত্রে আসে। সেটা কিন্তু ঘটছে না। এখন শক্তি হচ্ছে, ক্ষমতা হচ্ছে টাকার। তো টাকাই সম্মান আনে, টাকাই মানুষকে ক্ষমতাবান করে, এবং টাকার পেছনেই মানুষ ছোটে, জ্ঞানের পেছনে ছোটে না। কাজেই এখন মানুষ যে ওই আগ্রহটা ওখানেও কমে গেল। তৃতীয় আরেকটা ব্যাপার হলো যে শিক্ষাক্ষেত্রে আমরা যে এই পরিবেশটা তৈরি করতে পারছি না। এখন এই পরিবেশটা তৈরি করার উপায় কি? আমি খুব অভিজ্ঞতা থেকে বলছি, সেটা হচ্ছে যে ছাত্র সংসদ থাকা দরকার। আমরা যখন ছাত্র ছিলাম, শিক্ষক ছিলাম, তখন ছাত্র সংসদের নির্বাচন একটা উৎসব ছিল, এবং এই নির্বাচনের মধ্যে দিয়ে তারাই নির্বাচিত হয়ে আসতো যারা মেধাবান, শিল্প সাহিত্যের চর্চা করে, খেলাধুলা করে। দুর্বৃত্তরা কখনো এখানে আসতে পারতো না। এখন যদি তুমি ছাত্র সংসদ না থাকে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে, বিশেষ করে বিশ্ববিদ্যালয়ে, তার অর্থ কী?
তার অর্থ হচ্ছে যে এই ছেলে মেয়েদের, হাজার হাজার ছেলে মেয়েদের তাদের সংস্কৃতির চর্চার ক্ষেত্র নেই, বিনোদনের সুস্থ অবকাশ নেই, শিক্ষার আগের আকর্ষণীয় নাই। সেজন্য আমার বক্তব্য বরং ছাত্রদের কাছে না, আমার বক্তব্য বরং কর্তৃপক্ষের কাছে, যে কর্তৃপক্ষকে দেখতে হবে যে শিক্ষা যাতে আকর্ষণীয় হয়। অনেক অনেক ধন্যবাদ স্যার। আপনি কি আজকে যারা আমার অনুষ্ঠানটি দেখছেন তাদের জন্য যে কোনো কিছু, যে কোনো বিষয় ছোট্ট করে কিছু বলতে চান একেবারে শেষে? সামাজিক হতে হবে, যে আমরা কিন্তু সামাজিকতা করে ভুলে যাচ্ছি। সামাজিকতা মানে কেবল আপ্যায়ন বা আত্মীয় স্বজন না, যে মিলিত হবার জায়গা। সমাজের মানুষের আগে যেমন দেখা যেত কোনো দুর্যোগ হলে, বন্যা হলে মানুষ ছুটে যেত তাদেরকে সাহায্য করার জন্য, কোনো দুর্ঘটনা ঘটলে চলে আসতো। ওই যে মানুষের মানবিক যে গুণগুলো, মনুষ্যত্বের যে আসল গুণগুলো, সেইগুলোকে আমরা বিকশিত করতে পারছি না। সেজন্য আমাদের যেটা দরকার হবে সেটা হচ্ছে সংস্কৃতির চর্চা। এখন মানুষ ঘরে বসে থাকে, এক কোনায় থাকে, সে মোবাইল টেপে, কম্পিউটারে থাকে, সে ইন্টারনেটে দেখে, কাছাকাছি বসে আছে, কিন্তু একজনের সাথে আরেকজনের কথা হচ্ছে না। তো এই যে বিচ্ছিন্নতা, এই বিচ্ছিন্নতাটা দূর করে সেই জায়গায় সামাজিকতা প্রতিষ্ঠা করা হয়। কেবল ব্যক্তির কথা না ভেবে, নিজের কথা না ভেবে অপরের কথাও যাতে ভাবতে পারি। থ্যাংক ইউ স্যার। ধন্যবাদ প্রিয় দর্শক। আশা করছি আজকে জ্ঞান, প্রজ্ঞা এবং অভিজ্ঞতায় ভরা স্ট্রেট কাটের বিশেষ আয়োজন আপনাদের ভালো লেগেছে। আবার আপনাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। বিদায় নিচ্ছি আমি দীপ্তি।